Okay, the record is on. So now I will share the slide. দেখাতে যাচ্ছে না? জি স্যার। জি স্যার, জি স্যার দেখা যাচ্ছে। ওকে, গুগল মিটের ইন্টারফেস মানে একটু চেঞ্জ হয়ে গেছে, এটা আমি বড় করতে পারি না। So, এর দ্বারা একটু ঝামেলা হচ্ছে। স্লাইড শেয়ার হচ্ছে কিন্তু স্লাইড আমি ইয়ে করতে পারি না। আচ্ছা, এটা কি মুভ হচ্ছে স্লাইড? ইয়েস স্যার। Yes, Okay. sir. ওকে, না গট ইট। আসলে একটু মানে আমি বুঝতেছিলাম না, গুগল মিট একটু চেঞ্জ করেছে আর কি। আগে হচ্ছে অন দ্য স্ক্রিনেই এই স্লাইড মুভ করতে হতো, বাট এখন দেখি ডিফারেন্ট। ওকে, ইটস গুড নাও। আচ্ছা, আমরা একটু পড়াশোনা শুরু করি। হ্যাঁ, তাদেরকে একটু বলি হচ্ছে এই কোর্সে আমরা আসলে কি করবো। কোর্সের নাম কি? এনজাইমস এন্ড এনজাইম কাইনেটিক্স। সো এই কোর্সের আসলে দুইটা পার্ট আছে। যদিও আমি হচ্ছে একটা পার্টই বেশি পড়াই, আর একটা পার্ট পড়ানোর সময় পাচ্ছি না, কিন্তু এবার ওটা পড়াবো। সেটা হচ্ছে যে একটা পার্ট এনজাইম, একটা পার্ট হচ্ছে এনজাইম কাইনেটিক্স। কিন্তু এনজাইম কাইনেটিক্স একটা বড় অংশ আর কি। এনজাইম কাইনেটিক্স আসলে আমরা যেটা করি, যে ধরো এনজাইম আসলে কি করে, এনজাইম কি সেটা তো আমরা জানি। এনজাইম হচ্ছে একটা বায়োক্যাটালিস্ট। এনজাইমের কাজ কিন্তু আসলে একটা, এনজাইম হচ্ছে ইট ইট ক্যান ভেরি স্পেসিফিক্যালি ইনক্রিজ দ্য রেট অফ রিয়াকশন। খুব স্পেসিফিক্যালি রিয়াকশনের রেট বাড়াতে পারে। এনজাইমে একটা কাজই করে, এবং এই একটা কাজের কারণে এনজাইমের ট্রেমেন্ডাস অ্যাপ্লিকেশনস আছে, রাইট? সো এখন এই যে এনজাইম কিভাবে একটা রিয়াকশনের খুব স্পেসিফিক্যালি কিভাবে একটা রিয়াকশনের রেট বাড়ায়, কিভাবে, কেন তারা এত স্পেসিফিক, কিভাবে তারা রেট বাড়ায়, ঠিক আছে? এবং এই যেহেতু হচ্ছে রেট নিয়ে আমরা কথা বলতেছি, আমরা হচ্ছে কিভাবে রিয়াকশন মানে এনজাইমের অ্যাক্টিভিটিটা কিভাবে আমরা হচ্ছে বুঝবো, কিভাবে আমরা ক্যালকুলেট করব। তারপরে ধরো তোমাকে তোমাকে আমি ডিফারেন্ট কয়েকটা এনজাইম দিলাম, বললাম যে ঠিক আছে এই ধরো ডিফারেন্ট কয়েকটা এনজাইম একই কাজ করে, তোমাদের আমি বললাম যে কম্পেয়ার করে বলো কোন এনজাইমটা মোস্ট ইফিশিয়েন্ট হবে। তো তখন কি করতে হবে, তখন কিন্তু আমাদেরকে তাদের অ্যাক্টিভিটি হচ্ছে মেজার করতে হবে। তো মেজার গুলো আসলে কিভাবে করতে হবে, কাইনেটিক্স এর ইকুয়েশন ইউজ করে আর কি। তবে ভয় পাওয়ার কোনো কারণে, অত বেশি ইকুয়েশন আমাদের থাকবে না আর কি। হ্যাঁ, সো ওভারঅল এই ব্যাপারগুলো, যে এনজাইম কেন স্পেসিফিক্যালি কাজ করে, কোন মেকানিজমে এনজাইম কাজ করে, এনজাইমের কাইনেটিক্স বলতে আমরা কি বুঝি, মানে এনজাইমের যে গতি বা সেগুলো আমরা কিভাবে মেজার করি, ক্যালকুলেট করি। ওকে, আমরা হচ্ছে এই এনজাইম কাইনেটিক্স পার্টটাতে এই জিনিসগুলোই পড়বো। এটাই অ্যাকচুয়ালি মেজর পার্ট আর কি, ঠিক আছে? আর শুধু এনজাইম পার্টে যেটা আছে তোমার হচ্ছে আমরা এক্সাম্পল হিসেবে, এখন there are লটস অফ এনজাইম, সবগুলো আমাদের পক্ষে পড়া পসিবলও না। তো আমরা হচ্ছে এক্সাম্পল হিসেবে একটা দুইটা এনজাইম দেখবো আর কি, যাতে আমরা অ্যাটলিস্ট বুঝতে পারি যে এক্সাম্পল দিয়েছে ওকে কিভাবে কি হচ্ছে আর কি। বাট এনজাইম কাইনেটিক্স উইল বি দ্য মেজর পোর্শন। এবং এনজাইম কেন ইম্পর্টেন্ট সেটা তোমরা জানো, রাইট? এনজাইমের কিন্তু অনেক ধরনের ইম্পর্টেন্স আছে, কেউ বলতে পারবো দু একটা? এনিথিং মানে মনে যা আসে আর কি। হ্যাঁ, আন্দাজে ঢিল মারলেও সমস্যা নেই, অ্যান্সার ঠিক হতে হবে এমন কোনো কথা নেই। স্যার কোনো কিছু ভাঙা, ডিএনএ ভাঙা বা ওকে, ডিএনএ ভাঙার জন্য ডেফিনেটলি এনজাইম লাগে। এনজাইমের আরো কিছু ইউজ বলতে পারবো, অ্যাপ্লিকেশন। ধরো এনজাইম বিক্রিয়ার স্যার গতিকে ত্বরান্বিত করে, অনুঘটক হিসেবে কাজ করে আর কি। হ্যাঁ, স্যার অনেক অ্যাপ্লিকেশন। ধরনের ফুড ব্রেকডাউন করে। হুম, তারপরে এনজাইম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ একটা মেজর রোল প্লে করে ডিএনএ হ্যাঁ কাটায় করে, এবং জোড়া লাগানোর জন্য। হ্যাঁ করে। আর কিছু মোর মোর ধরো নর্মাল টাইপ, হ্যাঁ ধরো একটু সায়েন্স থেকে বাইরে হোক, ঠিক আছে? ধরো আপামর জনতার কাতারে দ্বারা কিছু একটা।
মোর জেনারেল স্যার বেশিরভাগ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি গুলো তাদের ওইখানে এনজাইম ইউজ করে ইয়ের গতি বাড়ানোর জন্য স্যার, আর কি প্রোডাকশনের স্পিড বাড়াতে অথবা আর কি ওটা কন্ট্রোল করতে। ওকে, আচ্ছা আরেকটু ধরো সায়েন্স থেকে যদি বের হয়, ধরো ওভারঅল আমরা দেখি আশেপাশে এরকম বা হচ্ছে এরকম কিছু দেখি, মানে তোমাদের সবার অ্যান্সারই ঠিক আছে, কেউ ভুল অ্যান্সার দাওনি। এনার্জি ইনক্রিজে, হ্যাঁ এনার্জির ক্ষেত্রে লাইক এনার্জি প্রোডিউসের ক্ষেত্রে ওখানে অনুঘটক হিসেবে কাজ করে মাঝখানে। হ্যাঁ, মানে ধরো রিয়েল টাইম অ্যাপ্লিকেশন, হ্যাঁ চোখের সামনে দেখি বা আমরা জানি যে হ্যাঁ এই হচ্ছে। ফল পাকায় ফটোসিনথেসিস আচ্ছা এটা এক এক করে বলবো। স্যার ফল ফটোসিনথেসিস পাকা হ্যাঁ, ফটোসিনথেসিসে এনজাইম লাগে, তারপরে আবার আরেকজন ফল পাকার কাজে, ফল জি পাকানোর কাজে ইউজ হয় কিনা আমি শিওর না, বাট থিওরিটিক্যালি পসিবল ইউজ করা। হ্যাঁ স্যার মিল্ক থেকে স্যার চিজ বানাতে বায়োডিগ্রেডেশন। ইউজ হয়। হ্যাঁ স্যার মিল্ক থেকে চিজ বানাতে স্যার ইউজ হয় এনজাইম। হ্যাঁ ইউজ হয়। তারপর একজন কি বললো, বায়োডিগ্রেডেশন। জি স্যার। হ্যাঁ সেখানেও হয়। আসলে এনজাইমের অনেক তো মোটামুটি তোমরা সবাই জানো এনজাইম কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং এনজাইম আমাদের বোঝা কেন দরকার, শুধু যে এরকম ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন সেটার জন্য না, কিন্তু এই যে আমাদের বডিতে কি মানে রিয়াকশন ঘটে আমাদের হিউম্যান বডির ভেতরে, ইয়েস স্যার। প্রচুর রিয়াকশন কিন্তু ঘটতেছে না। এই যে তোমরা হচ্ছে মেটাবলিজম, অ্যানাবলিজম, ক্যাটাবলিজম এইসব টার্ম পড়ছো না, অথবা বিসিএস 101 বা এই জাতীয় পড়ছো, বা Yes, sir. তোমাদের হায়ার সেকেন্ডারিতে বা এ লেভেল সি অথবা পড়ছো তোমরা এইচএসসি তে। এই যে বিভিন্ন মেটাবলিজমের যে পাথওয়ে গুলো আছে, এগুলো আসলে কি, এগুলো তো রিয়াকশন, রাইট? সো এই রিয়াকশন গুলো কি দিয়ে ক্যাটালাইজ হয়? এনজাইমস আর ইনভলভ দেয়ার। উইদাউট এনজাইম উই উইল নট সার্ভাইভ। আমরা কিন্তু সার্ভাইভ করতে পারবো না। এই যে আমাদের বডিতে এত কিছু হচ্ছে, আমরা খাবার খাচ্ছি, এই খাবারটা ডাইজেস্ট হয়ে ভেঙে গিয়ে সেখান থেকে এনার্জি তৈরি হচ্ছে, সেই এনার্জিটা ইউজ করে আবার আমরা কি করতেছি, কাজ করতেছি, রাইট? সবকিছুর জন্যই তো এনার্জি লাগে। যে আমাদের বডির ভেতরে হার্ট হচ্ছে রিদম, হ্যাঁ হার্ট কি করতেছে, এটা কি জানি বলে, এটা ইংলিশে কি বলে, হার্টবিট, রাইট? হার্টবিট বলে। আমি যে মাঝে মাঝে যে আচ্ছা আমি যে মাঝে মাঝে যে জিজ্ঞেস করি না, এটা কিন্তু আমি আসলে সিরিয়াসলি জিজ্ঞেস করি। আমার এই ভুলে যাওয়ার একটা ব্যাপার স্যাপার আছে, আমার ওভারঅল জিনিস মনে থাকে, ওয়ার্ড মনে থাকে না। ওকে, এই যে হার্ট ধরো বিট করতেছে, তারপরে যে ধরো আমরা হাত পা নাড়াচ্ছি, হ্যাঁ এই যে ধরো আমি এখন কথা বলতেছি, কিন্তু তোমরা ধরো শুনতেছো, এই সবকিছুর জন্য কিন্তু প্রচুর এনার্জি দরকার হচ্ছে। এনার্জি গুলো আমরা পাচ্ছি কিভাবে? আমরা খাবার খাই, সেই খাবার হজম হয়ে এনার্জি জেনারেট হয়, আবার এই এনার্জিটা ভেঙে গিয়ে আমরা হচ্ছে এরকম বিভিন্ন কাজ করতেছি আর কি, ঠিক আছে? এই দুই স্টেপে কিন্তু প্রচুর রিয়াকশন ইনভলভ, তারপর হচ্ছে প্রচুর কি, এবং প্রতিটা রিয়াকশনই অনেক এনজাইম ইনভলভ। শুধু যে মেটাবলিক রিয়াকশন মানে এই ধরনের রিয়াকশন সেটাইতে কিন্তু না। ধরো যে আমাদের বডিতে কিন্তু অনেক কিছু তৈরি হয়, রাইট? আমাদের বডি বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করতেছে। আমাদের বডির একটা সিগনিফিকেন্ট অংশই তো কি, মেজর অংশই হচ্ছে প্রোটিন। সবই প্রোটিন, দাঁতও প্রোটিন, চুলও প্রোটিন, আমাদের যে মাসলস সেগুলো প্রোটিন, ঠিক আছে? অনেক প্রোটিন তৈরি হচ্ছে, অনেক হরমোনস তৈরি হচ্ছে। আচ্ছা ও বাই দ্য ওয়ে, এনজাইম আর হরমোন এরাও তো প্রোটিনই আর কি, রাইট? তো এই যে সবকিছু তৈরি হচ্ছে, এগুলো বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন দিয়ে কিন্তু তৈরি হচ্ছে। এবং নট অনলি আস, ইন কেস অফ এভরি লিভিং বেইং, লটস অফ বায়োকেমিক্যাল রিয়াকশনস আর হ্যাপেনিং ইনসাইড দ্য বডি অফ লিভিং বেইং, রাইট? জীবিত যে কোনো কিছুর বডির ভিতরে অনেক ধরনের রিয়াকশন ঘটতেছে, সবকিছুর জন্যই এনজাইম দরকার। আমাদের বডির কোনো একটা এনজাইম যদি ঝামেলা করে, আমরা কিন্তু অসুস্থ হয়ে যাব, উই মে বিকাম সিক। কোন এনজাইমটা ঝামেলা করতেছে তার উপর ডিপেন্ড করতেছে কত বেশি সিক হবে আর কি। ওকে, তো আমাদের কিন্তু যে শুধু যে ইন্ডাস্ট্রিয়াল পারপোজে এনজাইম বোঝা লাগবে এরকম না, আমাদের নিজেদের জন্য মেডিকেল সেন্সেও কিন্তু কি এনজাইমের ইনভলভ, রাইট? আর এই বাদেও তো হচ্ছে ধরো তোমার ধরো এটা তো ঠিক আছে, আমরা আমার হিউম্যান বডির কথা মেডিকেল সেন্সে চিন্তা করলাম, ইন্ডাস্ট্রিতে এনজাইমের প্রচুর ইউজ আছে, প্রচুর অ্যাপ্লিকেশন আছে। তোমরা তো অনেকগুলা বললেই, যেমন হচ্ছে মলিকুলার জেনেটিক ইঞ্জিনিয়ারিং রিসার্চ বা কাজ যাই বলো, সেখানে এনজাইমের ইনভলভ আর কি। হ্যাঁ, এই যে ডিএনএ কাটার জন্য, জোড়া দেওয়ার জন্য, টু কাট দ্য ডিএনএ, টু জয়েন দ্য ডিএনএ। ওকে, তারপরে হচ্ছে তোমার ধরো যে আরো মোর আমরা যদি জেনারেল অ্যাপ্লিকেশন দেখি, যে লেদার ইন্ডাস্ট্রি, অ্যাকচুয়ালি সব ইন্ডাস্ট্রিতেই আছে এনজাইমের ইনভলভমেন্ট। লেদার ইন্ডাস্ট্রিতে তোমার প্রচুর এনজাইম ইউজ হয়। লেদার থেকে যে লেদারের উপর যে হেয়ার থাকে, মানে চামড়া আর কি, হ্যাঁ চামড়ার উপর চুল থাকে না, লেদারের উপর হেয়ার থাকে, হেয়ার রিমুভ করার জন্য, তারপর লেদারটাকে ফার্দার প্রসেসিং করার জন্য
বিভিন্ন স্টেপে বিভিন্ন এনজাইম ইউজ হয়। তোমার ডাইং ইন্ডাস্ট্রি, এই যে ফেব্রিক্স এর রং টং করে না, ডাইং ইন্ডাস্ট্রিতে এনজাইম ইউজ হয়। এই যে ফেডেড জিন্স পরি আমরা অনেকে, ফেডেড কাপড় চোপড়, এই ফেডেড জিন্স বানাতে কিন্তু ওয়াশ করতে হয়। এই ওয়াশ কিন্তু কেমিক্যাল ওয়াশও আছে, এনজাইমেটিক ওয়াশও আছে। ওকে, এনজাইম দিয়ে ওয়াশ করে ফেড করা যায়, সেখানে ইউজ আছে। তোমার ফিডে, ধরো পোলট্রি ফিডে এনজাইম ইউজ আছে, পোলট্রি ফিড বানাতে এনজাইম তোমার ইউজ হয়। তারপর ধরো যে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের জিনিস যে তৈরি করতেছে, বিভিন্ন লটস অফ commercially and valuable reagent out there which are produced through different reaction, and enzymes are many different type of enzymes are used on those different type of reactions. তোমার অনেক কমার্শিয়ালি ভ্যালুয়েবল বা ইম্পর্টেন্ট প্রোডাক্ট হচ্ছে তৈরি হয় তোমার বিভিন্ন কোম্পানিতে, ধরো ফার্মাতেও তৈরি করে বা আদার অন্যান্য কোম্পানিতেও করে। যে প্রোডাক্টগুলো তৈরি করার জন্য আবার মানে যে কোনো কিছু তৈরি করতে আমাদের কেমিক্যাল রিয়াকশন দিয়ে আমরা তৈরি করি, ঠিক আছে? সো বিভিন্ন ধরনের এনজাইমের ইউজ আছে। তো তার মানে কি দাঁড়ালো, ধরো আমরা যদি মেডিকেল সায়েন্স চিন্তা করি, কারো হতে পারে যে আমার মেডিকেল সায়েন্স পছন্দ না, আমার খালি ইন্ডাস্ট্রি পছন্দ। আমার হতে পারে যে আমার ইন্ডাস্ট্রি পছন্দ, আই ডোন্ট লাইক মেডিকেল। বাট যেটাই পছন্দ হোক, এনজাইম থেকে বাঁচার কিন্তু উপায় নেই। আমাদেরকে এনজাইমের ব্যাপারে জানতে হবে। যেটাই পছন্দ হোক, মেডিকেল পছন্দ হোক, ইন্ডাস্ট্রি পছন্দ হোক, ফুড পছন্দ হোক, এনভায়রনমেন্ট পছন্দ হোক, হোয়াট এভার, রাইট? যেমন ধরো এই যে ট্রিটমেন্ট যে প্ল্যান্ট আছে, এই যে ধরো ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টেও কিন্তু এনজাইম ইউজ হয়। ফার্মেন্টেশন টেকনোলজি ইউজ করে বাল্ক অ্যামাউন্টে অনেক প্রোডাক্ট তৈরি করার জন্য এনজাইম ইউজ হয়। ওকে, তো এনজাইমস আর ইম্পর্টেন্ট। ওকে, তাহলে হচ্ছে এগুলো এমনি খাজুরের ইন্ট্রোডাকশন দিলাম, এখন হচ্ছে আসল জিনিসে আসি। এই লেকচার ওয়ানটা বেসিক্যালি হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি লেকচার আর কি। সো এনজাইমের ব্যাপারে আমরা কিছুটা জানবো, স্ট্রাকচারের ব্যাপারে কিছুটা জানবো, এনজাইম কেন স্পেসিফিক টাইপ তার ব্যাপারেও কিছু জানবো। তো একটু শুরু করি। ওকে, বাই দ্য ওয়ে, আমি যখন লেকচার দিব তখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে যে কোনো সময় ইন্টারাপ্ট করতে পারো। লেকচার শেষ হওয়ার জন্য বসে থাকতে হবে না। ওকে, আচ্ছা। সো এনজাইম কি সেটা অলরেডি আমরা জানি। এনজাইম হচ্ছে রিঅ্যাকশন ক্যাটালাইসিস করে। বেসিক্যালি তারা কি করে, তারা হচ্ছে রিঅ্যাকশনের রেটটাকে বাড়ায় দেয়। এটাই হচ্ছে এনজাইমের কাজ, এবং এনজাইম এই কাজটা খুব স্পেসিফিক্যালি করতে পারে। মানে ধরো ডিফারেন্ট রিঅ্যাকশনের জন্য ডিফারেন্ট টাইপ অফ এনজাইম খুব স্পেসিফিক্যালি করতে পারে। এটাই হচ্ছে এনজাইমের স্পেশালিটি। খুব স্পেসিফিক্যালি সে একটা রিঅ্যাকশনের গতি বাড়াতে পারে, ট্রেমেন্ডাসলি বাড়াতে পারে। আচ্ছা, এখন ধরো তোমাদের একটা কোয়েশ্চেন করি যে রিঅ্যাকশনের রেট, আমরা কি এনজাইম ইউজ না করে রিঅ্যাকশনের রেট বাড়াতে পারি? কোয়েশ্চেন এটা, হ্যাঁ, কেউ অ্যান্সার দিতে পারো চাইলে প্লিজ। স্যার এনভায়রনমেন্টের বিভিন্ন ফ্যাক্টর চেঞ্জ করে, যেমন, হ্যাঁ আমরা পারি, যেমন যেমন স্যার টেম্পারেচার অর পিএইচ, ইভেন সামটাইমস সানলাইট। এক্স্যাক্টলি। হ্যাঁ, মানে কথা হচ্ছে আমরা কিন্তু এনজাইম ইউজ না করে রিঅ্যাকশনের রেট বাড়াতে পারি। রিঅ্যাকশন হতে গেলে আসলে কি হয়, রিঅ্যাকশন হতে গেলে জাস্ট এনার্জি দিতে হয় আর কি। হ্যাঁ, এই ব্যাপারে ডিটেলস আমি পড়াবো পরে, এখন জাস্ট একটু হালকা ধারণা দিই। রিঅ্যাকশন হতে গেলে এনার্জি লাগে, যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হতে গেলে। আমরা হচ্ছে এনজাইম ইউজ না করেও কেমিক্যাল রিঅ্যাকশন রেট বাড়াতে পারি, আমাদের জাস্ট এনার্জিটা দিতে হবে। ধরো টেম্পারেচার একটা এনার্জি, রাইট? সানলাইটও একটা এনার্জি, ওকে? বা প্রেশারও একটা এনার্জি। আমরা কিন্তু এনার্জি প্রোভাইড করলে রিঅ্যাকশনের রেট বাড়বে, কিন্তু এক্ষেত্রে একটা প্রবলেম আছে। ধরো তুমি যখন টেম্পারেচার প্রোভাইড করতে হবে রিঅ্যাকশন করানোর জন্য, ওই টেম্পারেচার জেনারেট করতে, মানে টেম্পারেচারটা উৎপাদন করতে একটা খরচ হবে। তারপর হচ্ছে ধরো যেই জায়গাটায় তুমি রিঅ্যাকশন করাচ্ছ, টেম্পারেচার যদি অনেক বেশি করে ফেলো, ওই জায়গাটা তো হচ্ছে কি করা যায়, মানে হয়তো বা যেই জায়গায় রিঅ্যাকশন করতেছো ওই জায়গায় হচ্ছে টেম্পারেচারের কারণে ধরো গলে গেল। হ্যাঁ, সে ফর এক্সাম্পল ইউ আর ডুইং দ্যাট রিঅ্যাকশন ইন এ মেটালিক, কি বলো যে ধরো একটা বড় মেটাল দিয়ে তৈরি রুমে অনেক বেশি টেম্পারেচার দিলে মেটাল গুলো গলে। ওকে, সো স্যার এগুলোকে তো ক্যাটালিস্ট বলে, তাই না স্যার? এই যে রিঅ্যাকশনে যেগুলো মানে এনজাইম, হ্যাঁ, এনজাইম ইজ এ ক্যাটালিস্ট। হ্যাঁ এনজাইম অ্যাক্ট অ্যাজ এ ক্যাটালিস্ট। ওকে, হ্যাঁ, তারপরে কি বললো এন্ড কি, হ্যাঁ বলে ফেলো, অসুবিধা নেই, কোশ্চেন আনসার সবই ভুল হইতে পারে, কোনো সমস্যা নেই।
কোনো কোয়েশ্চেন করতে কখনো হেজিটেট ফিল করবো না, অ্যান্সার দিতে কখনো হেজিটেট ফিল করবো না। আমার মানে আমার কোর্সে আমার প্রায় যে একটা ব্যাপার ঘটে যে স্টুডেন্টরা কোয়েশ্চেন করে আমি এই কোয়েশ্চেনটার অ্যান্সার জানি না, এটা প্রায় ঘটে, আমি আসলে জানি না, তখন হয় আমি বলি যে ভাই আমি জানি না, আমি চেক করে তোমাদেরকে জানাবো। তো ভুল করতে দোষের কিছু না। ওকে, যাই হোক, সো আমরা কিন্তু এনজাইম বাদও রিয়াকশনের গতি বাড়াতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে যে আমাদেরকে এক্সট্রা এনার্জি দিতে হয়, ধরো হিট দিলে হয় কি ওই জায়গাটা তো অনেক বেশি গরম হয়ে যাবে, ওই জায়গাটা হচ্ছে রিয়াকশন করার জন্য কি থাকবে না, মানে ওয়ার্কিং এনভায়রনমেন্টই ফেভারেবল থাকবে না, খুবই আনফেভারেবল হয়ে যাবে। সো এইটার একটা অল্টারনেটিভ হচ্ছে এনজাইম। আমরা হচ্ছে এক্সট্রা এনার্জি প্রোভাইড না করে শুধুমাত্র এনজাইম ইউজ করে রিয়াকশনের রেটটা বাড়ায় দিতে পারি and can do our job. Okay, that's the speciality of enzyme. আচ্ছা, এরপরে হচ্ছে এনজাইমের কিছু হিস্টোরি আছে, হিস্টোরিগুলো তোমরা একটু রিডিং পড়ে ফেলো আর কি। হ্যাঁ, যে এনজাইমের ধারণা প্রথম কত সালে আসে, ধরো 1850s, ঠিক আছে। তারপর হচ্ছে ডিফারেন্ট সায়েন্টিস্ট বিভিন্ন কাজের মাধ্যমে ফাইনালি প্রমাণ করে যে এনজাইম কি জিনিস। ওকে, স্যার এইসব হিস্ট্রি থেকে কি কোয়েশ্চেন আসে? না, হিস্ট্রি থেকে আমি কোশ্চেন করবো না, কিন্তু হিস্ট্রি জানা খারাপ না। হ্যাঁ, জি স্যার। আমরা অনেকে হিস্ট্রি আসলে ইয়ে করি না, মানে পছন্দ করি না, কিন্তু হিস্ট্রির কিন্তু একটা ইম্পর্টেন্স আছে। হিস্ট্রিতে না ইভলিউশনটা বোঝা যায়, যে কিভাবে আসলে পরিবর্তনগুলো আসছে, মানুষ কিভাবে কিভাবে চিন্তা করতো। যাই হোক, এখানে হিস্ট্রির খুব ছোট একটা অংশ আছে, তোমরা একটু দেখে নিও আর কি হিস্ট্রিটা। ওকে, তো এরপরে এনজাইম কি করে? এনজাইম হচ্ছে রিঅ্যাকশনের গতি বাড়ায় দেয়। এনজাইম নিজে আসলে কি? এনজাইম নিজে হচ্ছে প্রোটিন। All enzymes are protein except ribozymes. এখানে লেখা আছে, দেখুন। except ribozymes. Ribozymes নামে কিছু কম্পাউন্ড আছে, বেসিক্যালি এরা হচ্ছে আরএনএ। There are some RNA which can catalyze some reaction. কিছু কিছু আরএনএ আছে যারা হচ্ছে কিছু রিঅ্যাকশনকে ক্যাটালাইজ করতে পারে, মানে কিছু রিঅ্যাকশনের রেট বাড়াতে পারে। সেই আরএনএ গুলোকে হচ্ছে রাইবোজাইমস বলে। They are also enzyme. Except the ribozymes, all the other enzymes are protein. Okay, so এই জন্য আমরা যদি এনজাইমকে বুঝতে চাই, আমরা যদি এনজাইমের স্ট্রাকচার বুঝতে চাই, এনজাইমের মেকানিজম বুঝতে চাই, ফাংশন বুঝতে চাই, তাহলে হচ্ছে আমাদের প্রোটিন বুঝতে হবে। যাহা এনজাইম তাহাই প্রোটিন। এক্সেপ্ট দ্য রাইবোজাইম, সব এনজাইমই প্রোটিন। সব প্রোটিন এনজাইম না, ডেফিনেটলি রাইট, সব প্রোটিন তো এনজাইম না। এই হরমোন কি? হরমোন ধরো ইনসুলিন। ইনসুলিন কি? এই ইনসুলিন কি হরমোন না প্রোটিন? সরি, হরমোন না এনজাইম? আর হরমোন। হরমোন। ওকে, সো ইনসুলিন একটা প্রোটিন কিন্তু, রাইট? জি স্যার। সো বেশিরভাগ জিনিসই অ্যাকচুয়ালি প্রোটিন। ওকে, সো তার মানে এনজাইম বুঝতে গেলে ডেফিনেটলি আমাদের হচ্ছে প্রোটিনের স্ট্রাকচার বুঝতে হবে। তো প্রোটিনের স্ট্রাকচার কি এটা তোমরা জানো, সো আমি হচ্ছে ব্রিফলি যাবো আর কি, ভেরি ডিটেলসে না। প্রোটিনের যদি স্ট্রাকচারের কথা চিন্তা করি, প্রোটিনের মোটামুটি 4টা লেভেল এর স্ট্রাকচার আছে: প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটার্নারি। এই 4টা। তো এই 4টা মানে কিন্তু এইটা না যে 4 ধরনের স্ট্রাকচারের প্রোটিন আছে, এটা হচ্ছে লেভেল। আসলে লেভেল বলতে কি বোঝায়? এই যে আমাদের বডিতে যখন প্রোটিন তৈরি হয়, হ্যাঁ, শুরুতে প্রোটিন আসলে কিভাবে তৈরি হয়? আচ্ছা, আমাদের বডিতে প্রোটিন তৈরি করে কে জানো? হুইচ অর্গানেল সিনথেসাইজ দ্য প্রোটিন ইন আওয়ার বডি? এই অনেকে জানো তো, বলো না, দেখি না আইডিয়া। বুঝছেন? রাইবোজোম। আস্তে আস্তে বলো কেন? হ্যাঁ, রাইবোজোম। রাইবোজোম হচ্ছে প্রোটিন সিনথেসিস করে। ভুল হওয়া দোষের কিছু না, চেষ্টাটাই আসল। হ্যাঁ, এটা মানে আমি ফান করে বললো, দ্যাটস ট্রু। আমি ভুল করেতে দোষের কিছু দেখি না। ওয়াই গেস করতে পারাও কিন্তু একটা স্কিল, রাইট? হ্যাঁ, ওকে, গেস করছি, ভুল হয়েছে, আমি কি করতে পারি আমি? তো গেস করতে কখনো হেজিটেট ফিল করবো না। সো আমাদের বডিতে কি? আমাদের বডি হচ্ছে কি দিয়ে তৈরি? আমাদের বডি সেল দিয়ে তৈরি, এবং আমরা জানি সেলের ভিতরে হচ্ছে রাইবোজোম থাকে। রাইবোজোমের ভিতরে হচ্ছে প্রোটিন সিনথেসিস হয়। তো প্রোটিন যখন সিনথেসিস হয়, শুরু থেকে একদম মানে ধরো প্রোটিনের ফাইনালি স্ট্রাকচারটা না একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার থাকে। 3 ডাইমেনশনাল স্ট্রাকচার কি তোমরা তো জানো? ফাইনাল স্ট্রাকচারটা একটা সুন্দর 3 ডাইমেনশনাল, দেখতে একদম সুন্দর টাইপের, এই ধরনের, যে কারসার দেখা যায় না, যাই তো মনে হয়। জি
এই যে এরকম জি, একটা 3 ডাইমেনশনাল, ধরো এইটা, বা এই যে এরকম, এটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, এটা একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। হ্যাঁ, এগুলো রাইবোজোম থেকে প্রোটিন একদম সুন্দর হয়ে বের হয় না আর কি। ঠিক আছে, তো সবার প্রথমে যেটা হয়, রাইবোজোমে আসলে অ্যামাইনো অ্যাসিডের চেন তৈরি, সিনথেসাইজ হয়। জাস্ট অ্যামাইনো অ্যাসিডের চেন হচ্ছে সিনথেসাইজ হয় রাইবোজোমে। তো প্রথমে যেটা হয়, এরকম একটা সুতার মতো স্ট্রাকচার থাকে, যেটা যেই সুতাতে একটা আরেকটা পুতির মালার মতো অনেকটা, হ্যাঁ, পার্লের কি বলে মালার মতন, একটার সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত থাকে, ওইরকম একটা সুতার মতো, একটা চেইনের মতো হয়। এইটাকে বলা হয় প্রাইমারি প্রোটিন স্ট্রাকচার অর প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন। রাইবোজোম থেকে এই জিনিসটাই সিনথেসাইজ হয়ে বের হয়। এরপরে কি হয়, এখানে যে যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে না, এদের নিজেদের মধ্যে একটা ইন্টারাকশন ঘটে। বেসিক্যালি প্রথমে যেটা হয়, হাইড্রোজেন হাইড্রোজেন বন্ডের নাম আমরা শুনছি না, এরকম এই পাশাপাশি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এরকম হাইড্রোজেন বন্ড ফর্ম হয়, তার মানে একটা ইন্টারাকশন হয়। এই ইন্টারাকশন হওয়ার ফলে এদের কিছু স্ট্রাকচারাল চেঞ্জ ঘটে। দেখা যায় মানে ওই অ্যাডজাসেন্ট অ্যামাইনো অ্যাসিড গুলোর মধ্যে ইন্টারাকশনের ফলে, হাইড্রোজেন বন্ড ফরমেশনের ফলে কিছু অ্যামাইনো অ্যাসিড আছে এরকম একটা স্পাইরাল স্ট্রাকচার দেয়, হেলিক্যাল স্ট্রাকচার। কিছু আছে হচ্ছে এরকম জিগজ্যাগ লাইক স্ট্রাকচার দেয়, শিট লাইক স্ট্রাকচার। আর কিছু আছে টার্ন টাইপের আরেকটা স্ট্রাকচার আছে, হ্যাঁ, এরকম স্ট্রাকচার দেয়। এই স্ট্রাকচার গুলোকে আমরা বলতেছি সেকেন্ডারি প্রোটিন স্ট্রাকচার। যে শুরুতে এরকম সুতার মতো থাকে, তারপর কাছাকাছি অ্যামাইনো অ্যাসিড গুলোর মধ্যে হাইড্রোজেন বন্ড ফরমেশনের মাধ্যমে, মানে ইন্টারাকশনের ফলে এরকম হেলিক্যাল অথবা শিট লাইক স্ট্রাকচার যায়। এগুলোকে আমরা বলতেছি সেকেন্ডারি স্ট্রাকচার। তো সেকেন্ডারি স্ট্রাকচার বেসিক্যালি অ্যাকচুয়ালি 3 টাইপ হয়, হেলিক্যাল, শিট, আর একটা আছে টার্ন। টার্নটা খুব রেয়ার আর কি, হ্যাঁ, এই দুইটাই মেইন, হেলিক্যাল আর শিট লাইক স্ট্রাকচার। ওকে, এরপরে যে জিনিসটা ঘটে, আরো ইন্টারাকশন ঘটে নিজেদের মধ্যে। এই যে অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ গুলা, এই যে চেইন থাকে, এই অ্যামাইনো অ্যাসিড চেইন গুলার মধ্যে আরো ইন্টারাকশন ঘটে। ঠিক আছে, ইন্টারাকশন ঘটে, আরো কিছু প্যাচ গোছ খায় আর কি। ধরো তুমি এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার যদি কম্পেয়ার করো, আরো প্যাচ খাইলো না, আরো বেশি প্যাচ গোছ খায় আর কি। প্যাচ গোছ খেয়ে একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার দেয়। এইটাকে বলা হয় টারশিয়ারি প্রোটিন স্ট্রাকচার। ঠিক আছে, সো দেখা যায় কি যে একটা টারশিয়ারি স্ট্রাকচার একটা অ্যামাইনো অ্যাসিড চেইন থেকে তৈরি হয়। ধরো এই যে এরকম একটা অ্যামাইনো অ্যাসিড চেইন, একটা অ্যামাইনো অ্যাসিড চেইন থেকে ফাইনালি হচ্ছে একটা টারশিয়ারি স্ট্রাকচার তৈরি হয়, যেটাকে হচ্ছে টারশিয়ারি স্ট্রাকচার অফ আমরা প্রোটিন স্ট্রাকচার বলি আর কি। তো এরপরেও আরেকটা স্ট্রাকচার আছে, যেটা হচ্ছে এরকম সেভারেল টারশিয়ারি স্ট্রাকচার একটা একটার সাথে ইন্টারাকশন করে, মানে ইন্টারাকশন করে একটা একটার সাথে যুক্ত হয়ে এরকম আরো প্যাচালো একটা স্ট্রাকচার দেয় হতে পারে। এটাকে আমরা বলি কোয়াটার্নারি প্রোটিন স্ট্রাকচার। ঠিক আছে, সো এই যে আমি বললাম যে এই যে প্রথমে সুন্দর সুতার মতো তৈরি হলো রাইবোজোম থেকে, তারপর হচ্ছে বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইন্টারাকশনের ফলে বিভিন্ন রকমের প্যাচ গোছ খাইলো, হ্যাঁ, and এটাকে তো আমরা প্যাচ খাওয়া বলতে পারি না, এটাকে আমরা বলি হচ্ছে ফোল্ডিং, প্রোটিন ফোল্ডিং। তোমরা অনেকে হয়তো এই শব্দটা শুনে থাকবা, আমি জানি না সবাই শুনছো কিনা, প্রোটিন ফোল্ডিং। এই জিনিসটাকে বলা হয় প্রোটিন ফোল্ডিং। মানে যেটা হয়, রাইবোজোমে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড চেইনটা সিনথেসিস হয়, সিনথেসিস হওয়ার পর তার হচ্ছে এরকম ফোল্ডিং হয়, ফোল্ডিং হয়ে ফাইনালি একটা ফাংশনাল প্রোটিন তৈরি হয়। ওকে, ঠিক আছে, এটা কোয়াটার্নারি স্ট্রাকচার প্রোটিনও ফাংশনাল হতে পারে, মানে টারশিয়ারি স্ট্রাকচারটাও ফাংশনাল হতে পারে, কোয়াটার্নারিটাও হতে পারে আর কি, হ্যাঁ। সো এই ফোল্ডিং হয়ে তারপর হচ্ছে ফাইনালি ফাংশনাল প্রোটিন বা এনজাইম হচ্ছে। ফাংশনাল প্রোটিন বা এনজাইম হচ্ছে সে যে হচ্ছে কাজ করতে পারে। সে ধরো ইনসুলিন, ইনসুলিন কিন্তু একটা আচ্ছা, ইনসুলিন তো হরমোন একটা, আচ্ছা ইনসুলিন দিয়ে এক্সাম্পল না দিই, একটা এনজাইম দিয়ে দিই। ইনসুলিনের ক্ষেত্রেও ফোল্ডিং হয়, হ্যাঁ, যে কোনো প্রোটিনের ক্ষেত্রে আসলে ফোল্ডিং হয়। আচ্ছা, শুরুতেই কোনো এনজাইমের কথা মনে আসতেছে না কেন। ধরো ডিএনএ পলিমারেজ, হ্যাঁ, খুব ফেমাস এনজাইম। ডিএনএ পলিমারেজ দিয়েছে আমরা পিসিআর করি। পিসিআর কি জিনিস, আচ্ছা তোমরা জানো মনে হয়, না জানো একটু পরে বলবো না। তোমরা ডিএনএ পলিমারেজ, এটা হচ্ছে মলিকুলার বায়োলজিতে খুব ব্যাপকভাবে ইউজ হয়। তারপরে এই যে এখন কোভিড-19 টেস্ট করতেছে না, পিসিআর দিয়ে মলিকুলার ডিটেকশন, এই ডিএনএ পলিমারেজ এনজাইমটা লাগে। এখন এই ডিএনএ পলিমারেজ এনজাইমের কাজ কি? সে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড নিউক্লিক অ্যাসিড সিনথেসিস করে, ডিএনএ সিনথেসিস করে আর কি। ঠিক আছে, এখন
এই প্রোটিনটা প্রথমে এরকম সুতার মতোই তৈরি হয়, তারপর ফোল্ডিং হয়ে সেরকম ফাইনাল একটা স্ট্রাকচারে আসে। ফাংশনাল স্ট্রাকচার বলতে আমরা বুঝি যে তার কাজটা করতে পারে। ফোল্ডিং হলেই যে সে ফাংশনাল হবে ব্যাপারটা এরকম না, ফোল্ডিং প্রপারলি হতে হয়। এই ফোল্ডিং গুলো কিন্তু যে কোনো জায়গায় প্যাচগুজ খাইলে হবে না, একদম জায়গা নির্দিষ্ট আছে কোন জায়গায় কি রকমের ফোল্ড হতে হবে, ভাঁজ হতে হবে, প্যাচ খেতে হবে, ঠিক আছে? সো প্রপার জায়গা মতো ফোল্ড হতে হবে, ফোল্ড হয়ে ফাইনালি যে স্ট্রাকচারটা হবে সেই হচ্ছে ফাংশনাল স্ট্রাকচার হবে আর কি। যদি প্রোটিন ফোল্ডিং এ কোনো রকমের প্রবলেম হয়, যে কোনো লেভেলে, হ্যাঁ, প্রোটিন ফোল্ডিং এ প্রবলেম হলে সেখানে হচ্ছে তোমার ইয়া হয়, সেই প্রোটিনটা দেখা যাবে যে তার একটা টারশিয়ারি স্ট্রাকচার আছে, থ্রি মানে কি বলা যায়, 3D একটা সুন্দর 3 ডাইমেনশনাল স্ট্রাকচার আছে, কিন্তু সে ফাংশনাল হবে না, কাজ করতে পারবে না। ওকে, তো এই হচ্ছে প্রোটিনের একটা ওভারঅল স্ট্রাকচারের ব্যাপারে ওভারঅল আইডিয়া। জাস্ট একটা ইনফরমেশন বলতে ভুলে গেছিলাম, এই রাইবোজোমে হচ্ছে সিনথেসিস হয় চেইনটা, এরপরে যে ফোল্ডিং গুলো হয় না, ফোল্ডিং গুলো মেইনলি হয় তোমার হচ্ছে ইয়াতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। তোমাদের যদি সেলের স্ট্রাকচার মনে থাকে ইমাজিন করো, তাহলে পরে গুগল করো, যে এন্ডোপ্লাজম, এটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিওলাস থাকে, যেটার ভেতরে কি জানি থাকে, সরি নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের বাইরে হচ্ছে এরকম যে একটা স্ট্রাকচার থাকে যেটাকে আমরা ইআর বলি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হ্যাঁ, কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে যেগুলোকে আমরা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলি, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে গুটি 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 কি জানি দেখা যায়, এই গুটি 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 হচ্ছে কি রাইবোজোম। বেসিক্যালি ওই রাইবোজোমের মধ্যে চেইনটা সিনথেসিস হয়, হওয়ার পরে সে হচ্ছে ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতর ঢুকে যায়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে এই ফোল্ডিংটা ঘটে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে ফোল্ডিং হওয়ার পরে সে আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডিতে যায়, গলগি বডিতে হচ্ছে কিছু ফার্দার মডিফিকেশন ঘটে, মানে এর সাথে আরো কিছু ধরো কিছু কেমিক্যাল গ্রুপ, ধরো হাইড্রোক্সিল গ্রুপ, অ্যামাইনো গ্রুপ, হ্যাঁ, এরকম গ্রুপ যুক্ত হয়, হয়ে ফাইনালি হচ্ছে ফাংশনাল প্রোটিনটা হয়। তো এই গেল প্রোটিন স্ট্রাকচার। কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, তো বেসিক্যালি এই স্লাইডের ছবি আর এই স্লাইডের ছবি একই জিনিস, হ্যাঁ, দুই জায়গা থেকে নিশ্চিত একই জিনিস, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি, এই প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি, মানে এই ছবিটা আরেকটু সুন্দরভাবে দেখাইছে এই যে আর কি, ঠিক আছে? এরপরে কিছু স্লাইড হচ্ছে প্রাইমারি এই স্ট্রাকচার গুলোর ব্যাপারে আরেকটু ডিটেলস বলা হয়েছে, এগুলো তোমরা সবাই জানো। কারণ প্রাইমারি স্ট্রাকচার কি অলরেডি তো বলছি, সুতার মতো একটা স্ট্রাকচার আর কি, হ্যাঁ, চেইন অফ অ্যামাইনো অ্যাসিড। এই প্রাইমারি এই চেইন অফ অ্যামাইনো অ্যাসিডে কিন্তু, আচ্ছা, এই চেইন অফ যে অ্যামাইনো অ্যাসিড বলতেছে, এখানে কি অ্যামাইনো অ্যাসিডটা ফিক্স নাকি এক একবার এক এক ধরনের অ্যামাইনো অ্যাসিড বসতে পারে? ধরো ইনসুলিন তো একটা, যাই হোক, হরমোন হলো, প্রোটিন, তো ইনসুলিন তৈরির প্রথম স্টেপের হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের চেইন তৈরি হয়, হ্যাঁ, একটা পর একটা অ্যামাইনো অ্যাসিড। এই জিনিসটা কি ফিক্সড? এক একবার কি এক এক অ্যামাইনো অ্যাসিড যুক্ত হতে পারবে, নাকি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডে আসতে হবে? নির্দিষ্ট জায়গায় নির্দিষ্টটা আসতে হবে। এক্স্যাক্টলি, এই যে অ্যামাইনো অ্যাসিডের যে সিকোয়েন্সটা, এটা কিন্তু একদম ফিক্সড। সো তার মানে আমরা কিন্তু বলতে পারি যে প্রাইমারি স্ট্রাকচারটা কিন্তু প্রোটিনের খুবই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। কারণ প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচারে যদি কোনো ঝামেলা থাকে, মানে যেই জায়গায় যে অ্যামাইনো অ্যাসিড থাকার কথা ছিল সেই জায়গায় যদি সে অ্যামাইনো অ্যাসিডটা না থাকে, তখনই কিন্তু প্রবলেম হবে। প্রবলেমটা আসলে কিভাবে হয়? বেসিক্যালি ফোল্ডিং এর প্রবলেমটা হয়, ফোল্ডিং এর প্রবলেম হয়ে ফাইনালি কোনো ফাংশনাল প্রোটিন তৈরি হয় না। ওকে, সো তার মানে এই যে অ্যামাইনো অ্যাসিডের যে সিকোয়েন্সটা, প্রাইমারি স্ট্রাকচার, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু ডিটারমাইন দ্য ফাংশনালিটি অফ দ্য প্রোটিন। এই যে আমরা অনেক সময় বলি না যে ধরো এই যে মিউটেশন হয়, মিউটেশনের ফলে ডিজিজ হয়েছে, কি বলি আমরা? বলি জেনেটিক ডিজিজ বলি, জেনেটিক্যাল ডিজিজ বলি আমরা। জেনেটিক্যাল ডিজিজ মানে কি আসলে? যে আমাদের ডিএনএ তে একটা ঝামেলা আছে, ঝামেলা কি? মিউটেশন। যেই জায়গায় যেই নিউক্লিওটাইড থাকার কথা ছিল সেই জায়গায় সেই নিউক্লিওটাইড নাই। ওকে, তো এটা সমস্যাটা কি? যে দেয়ার আর মিউটেশন, দেয়ার ইজ এ মিউটেশন অর মিউটেশনস ইন দ্য ডিএনএ, হ্যাঁ, এটা সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এই যে অ্যামাইনো অ্যাসিডের যে চেইনটা তৈরি হচ্ছে, এই অ্যামাইনো অ্যাসিড আসলে তৈরি হয় কোত্থেকে? আচ্ছা, ডিএনএ কি অ্যামাইনো অ্যাসিড তৈরি করে? দেখি কেউ একটা অ্যান্সার দাও তো। স্যার ডিরেক্টলি করছে না, না স্যার অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে না, বাট প্রোটিন সিনথেসিসের জন্য টেমপ্লেট হিসেবে
প্রিকারসরের হিসেবে থাকবে। ওকে, টেমপ্লেট নট প্রিকারসর। হ্যাঁ, ইয়েস। তোমার কনসেপ্ট ঠিক আছে, যেটা হচ্ছে যে ডিএনএ হচ্ছে টেমপ্লেট, মানে ডিএনএ ইজ লাইক দ্য ইনস্ট্রাকশন ম্যানুয়াল। ধরো অনেক বই আছে না, ইনস্ট্রাকশন ম্যানুয়াল আছে না, ওইটা পড়ে পড়ে হচ্ছে আমরা কোনো একটা কাজ করতে পারি। ডিএনএ হচ্ছে লাইক দ্য ইনস্ট্রাকশন ম্যানুয়াল। ডিএনএ এর মধ্যে ইনফরমেশন আছে, সেই ইনফরমেশন গুলো ইউজ হয়ে তোমার অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। তো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে এনকোড। আমরা এইভাবে বলি যে দিস জিন এনকোড দিস প্রোটিন, দিস ডিএনএ এনকোড দিস প্রোটিন। এনকোডিং করা মানে হচ্ছে এইটা আর কি বোঝায়, যে ওটা টেমপ্লেট হিসেবে ইউজ হয়, ওটা দেখে দেখে প্রোটিন সিনথেসিস হয়। আচ্ছা, তো তার মানে কি, যে প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিডের যে চেইনটা তৈরি হচ্ছে, যে কোনটার পর কোন অ্যামাইনো অ্যাসিড আসতেছে, এটা আসলে ডিপেন্ড করতেছে আমার ডিএনএ সিকোয়েন্সের উপর। প্রতি 3টা নিউক্লিওটাইড মিলে ডিএনএ কি দিয়ে তৈরি, নিউক্লিওটাইড দিয়ে তৈরি, এটিজিসি। প্রতি 3টা নিউক্লিওটাইড মিলে একটা অ্যামাইনো অ্যাসিড হয়, রাইট? একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য কোড করে। তো এখন আমাদের ডিএনএ তে যদি প্রবলেম হয়, মানে ওখানে যদি মিউটেশন থাকে, তার মানে কি, যে এখানে যে নিউক্লিওটাইড থাকার কথা ছিল নাই, ওইখানে প্রবলেম থাকলে আলটিমেটলি সেই প্রবলেমটা আমাদের এই চেইনে চলে আসবে, আমাদের চেইনের মধ্যে প্রবলেম হবে অ্যামাইনো অ্যাসিডের চেইনে। এখন অ্যামাইনো অ্যাসিডের চেইনে যদি প্রবলেম হয়, দেখা যাবে ফোল্ডিং ঠিক মতো হচ্ছে না। ফোল্ডিং ঠিক মতো না হলে প্রোটিন ফাংশনাল হবে না। এখানে গন্ডগোল থাকলে এইখানেও গন্ডগোল হবে ফোল্ডিং এ। সো আলটিমেট প্রোটিনটা যদি আমাদের ফাংশনাল না হয়, ইট উইল কজ প্রবলেম। যে কোনো প্রোটিনের প্রবলেম মানে প্রপার ফাংশনাল না হলে কিন্তু প্রবলেম, রাইট? এইভাবে আসলে হয়, যে বেসিক্যালি হচ্ছে জেনেটিক ডিজিজ বা মিউটেশনগুলোর কারণে এই জন্য প্রবলেমগুলো হয় আর কি। আলটিমেট যে প্রোটিনটা, সেই প্রোটিনটা হচ্ছে ঠিক মতো তৈরি হয় না, একটা ভুল প্রোটিন তৈরি হয়। যেমন হইতে পারে অনেক সময় প্রোটিনই তৈরি হয় না, ডিপেন্ড করে কি ধরনের মিউটেশন তার উপর আর কি। ওকে, এই ছিল খুচরা ইনফরমেশন। যাই হোক, so primary structure of protein are very important to determine the final functionality of the protein. আর এই প্রাইমারি স্ট্রাকচার যে একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে তৈরি হয়, একটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড কিভাবে যুক্ত হয়, পেপটাইড বন্ড ফর্মেশনের মাধ্যমে। এটা তোমরা অলরেডি জানো, শুধুমাত্র একটু রিক্যাপের জন্য, যে একটা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ আর একটা অ্যামাইনো অ্যাসিডের NH2 গ্রুপ মিলে এটা পেপটাইড বন্ড তৈরি হয় আর কি। ঠিক আছে, এইভাবে পেপটাইড বন্ড ফর্মেশনের মাধ্যমে একটা পর একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। আর অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারটা তোমরা জানো, অ্যামাইনো অ্যাসিডের কিন্তু একটা বেসিক স্ট্রাকচার আছে, মাঝখানে একটা কার্বন থাকে, কার্বনের এক হাতে একটা হাইড্রোজেন, আরেক দিকে একটা COO কার্বক্সিল গ্রুপ থাকে, COH, একদিকে একটা NH3 থাকে, আর আরেক দিকে একটা R থাকে। বেসিক্যালি আর কি, সব অ্যামাইনো অ্যাসিডের এই স্ট্রাকচারটা সেম, শুধু ডিফারেন্ট হয় এইখানে। সব এনজাইম অ্যাসিডের মাঝখানেই সব অ্যামাইনো অ্যাসিডের মাঝখানেই কার্বন আছে, হাইড্রোজেন আছে, কার্বক্সিলিক অ্যাসিড আছে, কার্বক্সিলিক গ্রুপ আছে, অ্যামাইনো গ্রুপ আছে। এটা বেসিক স্ট্রাকচার, শুধু আটটাতেই ডিফারেন্ট হয় আর কি। যাই হোক, প্রাইমারি গেল, এরপর সেকেন্ডারি স্ট্রাকচার তোমরা যা শিখলে মানে একটু পড়ো, অত ডিটেলস লাগবে না। ডিটেলস মানে কি, যে প্রাইমারি স্ট্রাকচার আর সেকেন্ডারি স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স কি অলরেডি একটু বলেছিলাম। যেটা হয় যে প্রাইমারি স্ট্রাকচারে অ্যাডজাসেন্ট অ্যামাইনো অ্যাসিড গুলোর মধ্যে ইন্টারঅ্যাকশন হয়, বেসিক্যালি হাইড্রোজেন বন্ড তৈরি হয়ে তারা দুইটা ডিফারেন্ট টাইপ স্ট্রাকচার দিতে পারে। একটা হচ্ছে এরকম হেলিক্যাল টাইপ স্ট্রাকচার, আর একটা হচ্ছে এরকম শীট লাইক স্ট্রাকচার, জিগজ্যাগ স্ট্রাকচার। হেলিক্যালটাকে আমরা বলি হচ্ছে আলফা হেলিক্স, আর শীটটাকে বলি আমরা, জিগজ্যাগ স্ট্রাকচারটাকে বলি আমরা বিটা শীট আর কি। ঠিক আছে, সো এই যে তারা যে আবার এই যে ধরো যে হেলিক্যাল স্ট্রাকচার হয়, এটাও কিছু প্যাটার্ন মেনটেন করে হয়। ধরো হেলিক্যাল স্ট্রাকচারে কি থাকে, প্যাচ থাকে। হ্যাঁ, হেলিক্যাল একটা প্যাচ থাকে, এই প্যাচে কিন্তু নির্দিষ্ট একটা ডিস্টেন্স পরপরই প্যাচটা খায় আর কি। এই প্যাচ খাওয়ারও একটা তোমার লেন্থ আছে। হ্যাঁ, এই যেমন এই ক্ষেত্রে 5.4 অ্যাংস্ট্রম, খুবই ছোট, একটু পরপরই একটা করে প্যাচ খায় আর কি। ঠিক আছে, সো এই প্যাচটাও একটা প্যাটার্ন মেনটেন করে চলে। তারপরে এই প্যাচ খাওয়ার সময় ধরো এই কোন গ্রুপটা ভিতরে থাকবে অ্যামাইনো অ্যাসিডের, সেই ব্যাপারটাও আছে, যে আর গ্রুপটা কি ভিতরে থাকবে না বাইরে থাকবে। ওকে, ওই জিগজ্যাগের ক্ষেত্রে এরকম একটা প্যাটার্ন মেনটেন করে তারা এই জিগজ্যাগটা হয়। ইচ্ছা মতো যে কোনো জায়গায় টার্ন বা জিগজ্যাগ হয় না আর কি, ইচ্ছা মতো যে কোনো জায়গায় ফোল্ডিংটা হয় না। আচ্ছা, আর 2 মিনিট দেওয়া আর কি, এই স্ট্রাকচারটা শেষ করি। সেকেন্ডারি স্ট্রাকচারের পরে হচ্ছে টারশিয়ারি স্ট্রাকচার। অলরেডি তোমরা জানো যে ওই সেকেন্ডারি স্ট্রাকচারের মধ্যে কি ফার্দার ইন্টারঅ্যাকশন ঘটে, আরো ফার্দার প্রোটিন ফোল্ডিং ঘটে তারা
এরকম টারশিয়ারি সুন্দর 3 ডাইমেনশনাল স্ট্রাকচার দেয় আর কি। তো আমাদের বডিতে যত প্রোটিন আছে মোটামুটি 2 টাইপের টারশিয়ারি স্ট্রাকচার দেখা যায় আর কি। হ্যাঁ, এক ধরনের প্রোটিন আছে যেগুলো হচ্ছে কি আমরা ফাইব্রাস বলি আর কি। এক ধরনের টারশিয়ারি স্ট্রাকচার আছে যেগুলোকে আমরা বলি ফাইব্রাস প্রোটিন, আর এক ধরনের টারশিয়ারি স্ট্রাকচার আছে যেগুলোকে বলি আমরা গ্লোবিউলার প্রোটিন। এই দুইটার মধ্যে স্ট্রাকচারাল ডিফারেন্স আছে। ডিফারেন্স কেমন? যেমন ফাইব্রাস প্রোটিন হচ্ছে এরা দেখতে ফাইবারের মতো হয়, এই জন্য এদের নাম দেওয়া হয়েছে ফাইব্রাস প্রোটিন। ফাইবার মানে তো আমরা জানি তন্তু, হ্যাঁ, একটু ফাইব্রাস টাইপের হয় আর কি। সে ফর এক্সাম্পল আমাদের মাসল, আমাদের যে মাংস পেশি মাসল, আমাদের মাসলের যে কোষ মানে যে প্রোটিনগুলো, মাসল একটু ফাইবারের মতো না, মাসলস আর ফাইবার্স। আমাদের মাসলের প্রোটিন কিন্তু ফাইবার্স প্রোটিন। ওকে, সো আমাদের যে বডিতে ধরো স্ট্রাকচার, আমাদের বডির স্ট্রাকচার বানানোর জন্য যে প্রোটিনগুলা ইনভলভ, দোজ আর মেইনলি ফাইব্রাস প্রোটিন। ঠিক আছে, এবং আমরা যদি আরেকটু স্ট্রাকচারালি জানতে চাই ফাইব্রাস প্রোটিনে কি হয়, polypeptide chains arranged in long strand or sheets usually consist largely of a single type of secondary structure. বেসিক্যালি এক ধরনের সেকেন্ডারি স্ট্রাকচার দিয়ে এই ফাইব্রাস প্রোটিন গুলা তৈরি আর কি। হ্যাঁ, এইবারে আরেক ধরনের টারশিয়ারি স্ট্রাকচার আছে গ্লোবিউলার। এদেরকে গ্লোবিউলার কেন বলা হচ্ছে? এরা গ্লোবিউলের মতো, মানে কাইন্ড অফ গোলাকার টাইপের একটা স্ট্রাকচার আর কি। হ্যাঁ, এবং স্ট্রাকচারালি they are usually made of more than one type of secondary structure. Fibrous protein, they are usually made of a single type of secondary structure, but globular protein, they are made of more than one type of secondary structure. এবং structurally globular protein fibrous protein এর থেকে কমপ্লেক্স। ওকে, এখন এই ফাইব্রাস প্রোটিন আর গ্লোবুলার প্রোটিন যে দেখতে ডিফারেন্ট না, এটার সিগনিফিকেন্স আছে। যেমন ধরো গ্লোবুলার প্রোটিনের যদি এক্সাম্পল দিই, সে ফর এক্সাম্পল এই যে ধরো বিভিন্ন যে হরমোন আছে আমাদের বডিতে, হরমোন, তারপরে এনজাইম, এগুলা কিন্তু গ্লোবুলার প্রোটিন। ধরো ইনসুলিন, ইনসুলিন কিন্তু একটা গ্লোবুলার প্রোটিন। তো এদের স্ট্রাকচার গ্লোবুলার হওয়ার একটা কারণ আছে। কারণ হচ্ছে ধরো ইনসুলিন প্রডিউস হয় কোথায়? আমাদের বডির মোটামুটি অসংখ্য সেলের, মানে আমাদের মাথা থেকে পা পর্যন্ত ডিফারেন্ট সেলের হচ্ছে কি ইনসুলিন দরকার হয়, রাইট? ইনসুলিন তৈরি হয় কোথায় জানি আমাদের বডিতে? Islets of Langerhans. আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এটা কই, প্যানক্রিয়াসে না যকৃতে? ভুলে গেছি। Pancreas, sir. প্যানক্রিয়াস। ওকে, প্যানক্রিয়াস তো আমাদের বডির এক জায়গায়, হ্যাঁ, সে তো সারা বডিতে ঘোরাঘুরি করে না। সো প্যানক্রিয়াস থেকে হচ্ছে হরমোন ইনসুলিন তৈরি হচ্ছে, তারপর সেটাকে আমাদের পুরো বডিতে কি ব্লাডের মাধ্যমে, ব্লাড সার্কুলেশনের মাধ্যমে পুরো বডিতে এটা ট্রান্সপোর্ট হচ্ছে, রাইট? সো গ্লোবুলার স্ট্রাকচার থাকার কারণে এই ব্লাডের মাধ্যমে এই ট্রান্সপোর্টেশনটা ইজিয়ার হয়ে যায়। গোলাকার টাইপ শেপ, সহজে মুভ করতে পারে, কোথাও আটকায় না। তো এই জন্য দেখা যায় আমাদের বডিতে মানে মোস্ট অফ দ্য এনজাইমস, তারপরে যে বিভিন্ন রেগুলেটরি প্রোটিন আছে, মানে ধরো হরমোন বা আদার রেগুলেটরি প্রোটিন, এগুলো গ্লোবুলার প্রোটিন, এদের স্ট্রাকচার গ্লোবুলার টাইপের। আর আমাদের বডির যে স্ট্রাকচার, যে ধরো ফর এক্সাম্পল তোমার পায়ের মাসল, পায়ের মাসলের তো পুরো বডিতে নড়াচড়া করার দরকার নেই, সে যেখানে আছে সেখানেই থাকবে। ওকে, তার মুভ করার কোনো দরকার নেই। সো এই ধরনের মাসেলের প্রোটিন এরা হচ্ছে ফাইব্রাস প্রোটিন। মানে যে স্ট্রাকচারাল যে প্রোটিনগুলো আছে আমাদের বডি স্ট্রাকচার যে তৈরি করে, তারা যেহেতু তার বিভিন্ন জায়গায় নড়াচড়া করতেছে না, ওকে, সো তাদের স্ট্রাকচার বেসিক্যালি হয় ফাইব্রাস প্রোটিন টাইপের স্ট্রাকচার। ফাইনালি হচ্ছে কোয়াটার্নারি। কোয়াটার্নারি নতুন কিছু না, জানে যে সেভারেল টারশিয়ারি স্ট্রাকচার মিলা কোয়াটার্নারি স্ট্রাকচার হয়। একটা এক্সাম্পল দিই, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন একটা কোয়াটার্নারি প্রোটিন। ওকে, হিমোগ্লোবিন এনজাইম না, রাইট? হিমোগ্লোবিন তো এনজাইম না। স্যার সব প্রোটিনই কি মানে শেষ পর্যন্ত কোয়াটার্নারি স্ট্রাকচারে থাকে না? না, অ্যাকচুয়ালি সবগুলো থাকে না, কিছু টারশিয়ারি তো থাকতে পারে, বেশিরভাগ কোয়াটার্নারিতেই যায় আলটিমেটলি। আচ্ছা, তবে সব হচ্ছে কোয়াটার্নারিতে যায় না। যেমন ধরো এই হিমোগ্লোবিন হচ্ছে, তো তার কাজ হচ্ছে অক্সিজেনের সাথে বাইন্ড করে বডিতে ব্লাড সার্কুলেট করা, এই কোয়াটার্নারি স্ট্রাকচার। অক্সিজেনের সাথে বাইন্ড করে এরকম আরেকটা প্রোটিন আছে আমাদের বডিতে, মায়োগ্লোবিন বলে। মায়োগ্লোবিন আবার টারশিয়ারি স্ট্রাকচার, এবং মায়োগ্লোবিন আর এই হিমোগ্লোবিনের বেশ সিমিলারিটিস আছে আর কি।
দুইটাতে হিম গ্রুপ থাকে যেটাতে অক্সিজেন বাইন্ড হয়। যাই হোক, মায়োগ্লোবিন আর হিমোগ্লোবিন নিয়ে আলাদা একটা পুরো সেপারেট চ্যাপ্টার আছে আর কি। হ্যাঁ, তো তখন হচ্ছে এটা ডিটেইলস জানবো শেষের দিকে। সো এই গেল কোয়াটার্নারি স্ট্রাকচার আর কি। আজকে আমরা আর পড়াশোনা করবো না, কারো কোনো কোশ্চেন থাকলে করো। প্রথম ক্লাস বেশি পড়াশোনা না করে ভালো। পরের ক্লাস থেকে আমরা একটু দ্রুত যাবো। বলো স্যার, গ্লোবিউলার প্রোটিন কোথায় থাকে আরেকবার বলবেন? আচ্ছা, গ্লোবুলার প্রোটিন হচ্ছে কি আমাদের বডিতে যে বিভিন্ন এনজাইমস আছে, তারপরে রেগুলেটরি যে প্রোটিনগুলো আছে, ধরো হরমোন। রেগুলেটরি প্রোটিন কি আসলে মানে কি, যারা চিন্তা করে নি, ধরো ইনসুলিন একটা রেগুলেটরি প্রোটিন, এটা কি আমরা ব্যাখ্যা করব। আচ্ছা, ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ কি? গ্লুকোজ লেভেল ঠিক রাখা। গ্লুকোজ লেভেল ঠিক রাখা কিভাবে করে? স্যার, ওরা গ্লুকোজকে ব্লাডের গ্লুকোজের পরিমাণ কমায়। একটু ক্যান্সার তোমার ঠিক আছে, মানে কিভাবে কমে, কেন কমে হরমোনের ইনসুলিনের কারণে? আর গ্লুকোজকে মানে স্যার ট্রান্সফর্ম করে ফেলে। আচ্ছা, ওই ইনসুলিন নিজে গ্লুকোজকে ট্রান্সফর্ম করে না। আচ্ছা, এনি আদার গেস? যারা জানো বলতে পারো। স্যার, ইনসুলিনের কারণে তো মেবি গ্লুকোজ সেলের ভিতরে গিয়ে সেটাকে মেটাবলিক রিঅ্যাকশনের মধ্যে যায়। এক্স্যাক্টলি, ইনসুলিনের কারণেই হয়। আমি আর একটু খোলাসা করতে মানে ক্লিয়ার করতেছি ব্যাপারটা। আমাদের বডির তো অনেক সেল আছে, সব সেলই কাজ করে, কাজ করার জন্য তার হচ্ছে এনার্জি দরকার, এনার্জির জন্য তার গ্লুকোজ দরকার। তো যেটা করে ইনসুলিন হয় কি সেলের সাথে বাইন্ড করে। সেলে হচ্ছে ইনসুলিন অনেক সেলে, সব সেলে বাইন্ড করে না, সব সেলের ইনসুলিন দরকার নেই। যেই সেলের ইনসুলিন দরকার সেই সেলগুলোতে ইনসুলিনের সাথে বাইন্ড করার মতন ফ্যাসিলিটি আছে আর কি। হ্যাঁ, হাত পা ঠ্যাং আছে, যেগুলোকে আমরা রিসেপ্টর বলি। যাই হোক, ইনসুলিন হচ্ছে সেলের সাথে গিয়ে বাইন্ড করে, বাইন্ড করার পরে ইনসুলিন হচ্ছে সেলটাকে তখন কাইন্ড অফ একটা সিগন্যাল দেয়, বলে যে এখন গ্লুকোজ দাও। মানে একটা সেল, মানে আমাদের বডির সেল যখন হচ্ছে ব্লাড থেকে গ্লুকোজ দেয়, যেটাকে আমরা গ্লুকোজ আপটেক বলি। গ্লুকোজ আপটেক করতে গেলে তার মধ্যে কিছু রিয়াকশন ঘটে, একটু রিয়াকশন ঘটতে হয় আর কি। এই রিয়াকশনটা ঘটে হচ্ছে ইনসুলিনের কারণে। ইনসুলিন যখন সেলের সাথে বাইন্ড করে, তারপর সেলের ভেতরে সেল একটা সিগন্যাল পায় যে হ্যাঁ এখন হচ্ছে আমাকে ওই কাজগুলো করতে হবে যার মাধ্যমে আমি গ্লুকোজ আপটেক করতে পারবো। ঠিক আছে, এটা কিন্তু একটা রেগুলেশন। এই জিনিসটাকে রেগুলেশন মানে কি, রেগুলেট করা, কোনো কিছু মানে কন্ট্রোল করা বা রেগুলেট করা। সো ইনসুলিন কিন্তু আমাদের বডির গ্লুকোজ আপটেক রেগুলেট করতে পারে, যে আমাদের বডি গ্লুকোজ নিবে কি নিবে না সেই জিনিসটা হচ্ছে রেগুলেট করতে পারে আর কি। ওকে, সো ইনসুলিন একটা রেগুলেটরি প্রোটিন। ওকে, যে যাই হোক, এটা অফ টপিক ছিল। সো এই ধরনের যে প্রোটিনগুলা, রেগুলেটরি প্রোটিন, তারপর হচ্ছে যে বিভিন্ন এনজাইম, এরা কিন্তু আমাদের পুরো বডিতে কি মুভ করতে থাকে আর কি। এগুলো প্রডিউস হয় এক জায়গায়, যেমন ইনসুলিন তৈরি হয় প্যানক্রিয়াসে, তারপর সারা বডিতে মুভ করে। কিসের মাধ্যমে? ব্লাডের মাধ্যমে মুভ করে। তো দেখা যায় মুভমেন্টের সুবিধার জন্য এই ধরনের এনজাইমস বা রেগুলেটরি প্রোটিনের স্ট্রাকচার হয় গ্লোবিউলার টাইপের স্ট্রাকচার। কারণ গ্লোব লাইক স্ট্রাকচার, গোলাকার স্ট্রাকচার, সহজেই মুভ করতে পারে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, অবস্থা তো এই পর্যন্তই। আজকে আর কিছু নাই। হ্যাঁ, আজকে পড়ালেখা শেষ। আজকে প্রথম ক্লাস আমরা অল্প পড়লাম, নেক্সট দিন আমরা এই চ্যাপ্টার ইনশাআল্লাহ শেষ করে দেব। শুরুতে একটু আস্তে আস্তে যাওয়া ভালো। কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি? না স্যার।